নমস্কার, বংনতি চ্যানেলে সবাইকে আমি আমন্ত্রণ জানাই। আজকের টপিক বাবার সম্পত্তিতে পুত্র সন্তানের অধিকার। এই নিয়ে আমাকে কমেন্ট সেকশনে একজন কমেন্ট করেছিলেন যে আমরা চার ভাই, বাবার অমতে আমি বিয়ে করেছি, বাবা বাড়িতে ঢুকতে দেয়নি, বর্তমানে একটি ভাড়া বাড়িতে আছি এবং বাবা এরকম বলে রেখেছেন যে তোকে এই সম্পত্তির কোনো ভাগ দেব না, 3 ভাইয়ের নামে সম্পত্তি লিখে দিয়ে যাব, ওরাই এটা দখল করবে, ভোগ করবে, তুই কিন্তু এই সম্পত্তিতে আর ঢুকতে পারবি না। শুধু এখন না, আমার মৃত্যুর পরও এই সম্পত্তিতে তোকে আর কোনো অধিকার দেওয়া হবে না। তো এরকমই বলে রেখেছে। তো আমি চিন্তাশীল, কারণ বর্তমানে আমার একটা পুত্র সন্তান জন্মেছে। তো আমি ভাবছি আমার দিন নয় চলে গেল, কিন্তু আমার সন্তানের কি হবে? সে কি তার ঠাকুরদার সম্পত্তিতে ভিটামাটিতে সে আর ঢুকতে পারবে না? তার কি আর কোনো অধিকার থাকবে না? তো এই বিষয়টা নিয়ে সে প্রশ্ন করেছেন এবং আমি সঙ্গে সঙ্গে এটাও মনে করি যে শুধু প্রশ্নটা তার নয়, এরকম প্রশ্ন অনেকেরই কিন্তু আছে। কারণ যেখানেই একটা অংশীদারির বিষয় আছে সেখানে কিন্তু এরকম প্রশ্ন অনেক সময় মনে ঘুরপাক খায়। আমরা আমাদের মতো করে উত্তর খুঁজে নিই এবং সেই উত্তরগুলো সবসময় কিন্তু আইনিভাবে সঠিক হয় না। তাই আমি ভাবলাম এই বিষয়টা নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন এবং তাই আলোচনা করতে চলে আসলাম। তো প্রথমেই যেটা বলি সেটা হলো, প্রথমেই জানতে হবে যে প্রপার্টিটি আপনার বাবা বর্তমানে আছেন বা আপনার বাবার নামে যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটি কী ধরনের প্রপার্টি। অর্থাৎ বাবার যেই প্রপার্টিটি নিয়ে আপনার প্রশ্ন, সেটা কি অ্যানসেস্ট্রাল প্রপার্টি, অর্থাৎ বংশানুক্রমিকভাবে আপনার বাবা পেয়ে এসছে তার পূর্বপুরুষদের কাছ থেকে, না প্রপার্টিটি বাবার সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি, অর্থাৎ বাবা নিজেই সেটা উপার্জনের মাধ্যমে ক্রয় করেছেন এবং বর্তমানে সেটার মালিক হয়েছেন। এটা কিন্তু সবার আগে জানতে হবে। তো এই যে উত্তরটা যদি পেয়ে যান তাহলে দেখবেন বুঝতে অনেক সুবিধা হবে। প্রথমেই যেটা বলি সেটা হলো, ধরুন প্রপার্টিটি হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির প্রপার্টি, অর্থাৎ সেটা অংশীদারি একটা প্রপার্টি এবং সেটি আপনার বাবা পূর্বপুরুষদের কাছ থেকে পেয়ে এসছেন, অর্থাৎ অ্যানসেস্ট্রাল প্রপার্টি। তো সেই প্রপার্টিতে কিন্তু সেকশন 6, সেকশন 8, সেকশন 9, সেকশন 10 দ্য সাকসেশন অ্যাক্ট 1956 অনুসারে পুত্র সন্তান জন্মের পরই তার সেই সম্পত্তিতে অধিকার জন্মায় এবং পরবর্তীকালে 2005 সালে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারে কন্যা সন্তানেরও কিন্তু ওই সম্পত্তিতে জন্মের পরই অধিকার জন্মায়, অর্থাৎ সহ অংশীদারি যে অধিকার সেটা কিন্তু জন্মে যায়। তো এখানে এটা পরিষ্কার হয়ে গেল যে ওই যে বংশানুক্রমিকভাবে যে পাওয়া সম্পত্তি, অর্থাৎ পূর্বপুরুষদের কাছ থেকে যে সম্পত্তিটি আপনার বাবা পেয়েছেন, সেই সম্পত্তিতে পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক তাদের সমান অধিকার আছে। বাবার যতটুকু অধিকার আছে পুত্র সন্তান বা কন্যা সন্তানেরও সমান অধিকার আছে। এখান থেকে কেউ চাইলে তাকে বেদখল করতে পারে না, সেটা কিন্তু তার বার্থ রাইট, অর্থাৎ জন্মের পর যে অধিকার জন্মায় তার মধ্যে এটাও একটা অধিকার। তবে এখানে একটা টুইস্ট আছে, কি বলুন তো? হিন্দু উত্তরাধিকার আইনের দুটো স্কুল অফ থটস আছে। প্রথমটি হলো মিতাক্ষরা এবং দ্বিতীয়টি দায়ভাগা। তো এই দায়ভাগা আর মিতাক্ষরা দুটো কিন্তু স্কুল অফ থটস আলাদা। এই যে সেকশন 6-এর কথা বললাম, এটা হলো মিতাক্ষরার যেই স্কুল অফ থটস তার উপর চলে। মানে এখানে জন্মের পরই সন্তানের একটা অধিকার জন্মায় তার বাবার প্রপার্টিতে, অর্থাৎ যেই প্রপার্টিটি বংশানুক্রমিকভাবে পাওয়া হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির প্রপার্টি, সেখানে জন্মের পরই অধিকার জন্মে যাচ্ছে। মানে কি, বাবার জীবিত অবস্থাতেই সন্তানেরা সেই সম্পত্তির সমান অধিকার ভোগ করতে পারবে, এখানে কোনো সংশয় নেই। কিন্তু এই যে দায়াভাগা, যেই আমি স্কুল অফ থটসের কথা বলছি, সেটা পশ্চিমবঙ্গ আর আসামেই সেটা কিন্তু প্রচলিত। সেখানে কিন্তু এরকম বলা আছে যে বাবার জীবিত অবস্থায় সন্তান কখনোই ওই সম্পত্তির অধিকারী হবেন না, বাবার মৃত্যুর পর সেটা সমান ভাগে ভাগ হয়ে যাবে। কিন্তু বাবা যতদিন বেঁচে আছেন ততদিন কিন্তু বাবার এই সম্পত্তিতে সন্তানদের সেই অধিকার কিন্তু থাকবে না, সেটা কিন্তু পরিষ্কারভাবে বলা আছে। তাহলে আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে বা আসামের যারা অধিবাসী আছেন তারা কিন্তু কখনোই বাবার জীবিত অবস্থায় ওই সম্পত্তিতে যেই বললাম যে সহ অংশীদারি অধিকার সেটা কিন্তু প্রয়োগ করতে পারবেন না। বাবার অধীনেই সেই সম্পত্তিটি থাকবে। বাবার মৃত্যুর পর সেই সম্পত্তিটি সমান ভাগে যারা যারা অংশীদার আছেন, সহ অংশীদার আছেন, সেই হিন্দু আনডিভাইডেড প্রপার্টির সেটা ভাগ হয়ে যাবে। তাহলে পরিষ্কার হলো যে সহ অংশীদারি সম্পত্তি, অর্থাৎ
যেই সম্পত্তিটি বংশানুক্রমিকভাবে পেয়ে এসছে বাবা পূর্বপুরুষদের কাছ থেকে, সেই সম্পত্তিটিতে পুত্র সন্তানের বা কন্যা সন্তানের কতটুকু অধিকার আছে সেটা আমি বুঝিয়ে বলতে পারলাম। এরপর বলবো যে সেলফ অ্যাকুয়ার্ড প্রপার্টি, অর্থাৎ বাবা ধরুন নিজেই প্রপার্টিটি কিনেছেন, নিজে উপার্জন করেছেন, সেটা ক্যাশে কিনতে পারেন, ব্যাংক লোনের মাধ্যমে হতে পারে, যেভাবেই হোক সে সেটা নিজেই কিনেছে এবং কিনে সেটা তার নামে প্রপার্টিটি আছে। তো সেই প্রপার্টিতে পুত্র সন্তান বা কন্যা সন্তানের কতটুকু অধিকার আছে সেটাও কিন্তু জানার দরকার আছে। কারণ এরকম অনেক প্রপার্টি আছে যে বাবা সেটা নিজেই কষ্ট করে সারা জীবন ইনকাম করেছেন এবং কিনেছেন এবং বর্তমানে সেই প্রপার্টিটি তার নামেই আছে। তো সেরকম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু একটু চিন্তার বিষয় আছে। সেক্ষেত্রে বাবা চাইলে সেই সম্পত্তিটা অন্য কাউকে গিফট ডিড করে যেতে পারে, সে চাইলে সেই সম্পত্তিটা উইল করে যেতে পারে। সেই উইলে আপনার নাম অর্থাৎ পুত্র সন্তান বা কন্যা সন্তানের নাম নাও রাখতে পারেন। ধরুন আপনার সঙ্গে ঝগড়া হয়েছে, মনে হলো যে না আমার পুত্র সন্তানকে আমি সম্পত্তিটি দেব না, সেক্ষেত্রে ইচ্ছা করলে অন্য কারো নামেও, ইচ্ছা করলে পরিবারের কোনো ব্যক্তি ছাড়া অন্য ব্যক্তিদের নামেও, তার বন্ধুবান্ধব হতে পারে, অন্য কোনো সংস্থা হতে পারে, যে কোনো লোকের নামে আপনার বাবা চাইলে বা আপনার মায়ের নামে যদি কোনো প্রপার্টি থাকে সেটাও কিন্তু একই ব্যাপার। যদি এরকম কোনো প্রপার্টি থাকে সেটা কিন্তু আপনার বাবা মা ইচ্ছা করলে তারা যদি নিজেরা সেটা তৈরি করে থাকেন, নিজেরা যদি সেটা উপার্জনের মাধ্যমে যদি সেটা ক্রয় করে থাকেন, মানে বংশানুক্রমিকভাবে সেটা পাননি, পূর্বপুরুষের কাছ থেকে পাননি, সেটা তাদের নিজের প্রপার্টি, সেরকম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাবা মা চাইলে অন্য কারো নামে কিন্তু প্রপার্টিটা উইল করে যেতে পারেন, ইচ্ছা করলে গিফট ডিড করে যেতে পারেন। সেখানে কিন্তু আপনার কিচ্ছু করার নেই। সেটা কোথায় লেখা আছে? সেকশন 30 দ্য হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 অনুসারে কিন্তু এটা পরিষ্কারভাবে বলা আছে যে সেলফ অ্যাকুয়ার্ড প্রপার্টিতে ডিসিশন মেকার ওনারই হবে, অর্থাৎ যার নামে প্রপার্টি সেই ডিসিশন নেবে কাকে দেবে। সেখানে কিন্তু কোনো রকম কোনো অধিকার জন্মায় না পুত্র সন্তান বা কন্যা সন্তানের। তো এবার প্রশ্ন আসতেই পারে যে ধরুন এই যে সেলফ অ্যাকুয়ার্ড প্রপার্টির কথা বললেন, অর্থাৎ বাবা মা নিজেই সেটা উপার্জনের মাধ্যমে ক্রয় করেছেন এবং সেটি কোনো বংশানুক্রমিকভাবে তারা পাননি পূর্বপুরুষের কাছ থেকে। তো এরকম প্রপার্টি ধরুন কারো নামে ডিড করে দিয়ে গেল না, কারো নামে কোনো উইল করে দিয়ে গেল না যে মৃত্যুর পরে আমার সম্পত্তি পাবে, এরকম কিছু করে দিয়ে গেল না। প্রপার্টিটি যেমন নর্মাল স্টেজে আছে, মানে অর্থাৎ বাবা মার নামেই ছিল এবং তারা মারা গেলেন, তারপর তার যারা লিগ্যাল হায়ার্স আছে তারাই সেই সম্পত্তিটি পাবে, এই নিয়ে কোনো সংশয় নেই। সমানভাবে সেটা ভাগ হবে। ধরুন আপনারা 4 ভাই, আপনার বাবা সেলফ অ্যাকুয়ার্ড প্রপার্টি অর্থাৎ বাবা নিজেই তৈরি করেছিলেন প্রপার্টিটা, নিজে কিনেছিলেন, আপনার বাবার নামে প্রপার্টিটি আছে এবং তিনি কোনো উইল করে দিয়ে যাননি, ডিড করে দিয়ে যাননি। প্রপার্টি তাহলে কী হবে? সমান ভাগে ভাগ হবে। এবার ধরুন আপনার বাবা জীবিত অবস্থায় সেই প্রপার্টিটি বেশিরভাগ অংশটাই আপনার দাদাকে দিয়ে গেলেন, খুব স্বল্প জায়গা আপনাকে দিয়ে গেলেন, সেটাই মেনে নিতে হবে, কারণ প্রপার্টিটি আপনার বাবা সেলফ অ্যাকুয়ার্ড। সেখানে কিন্তু বলতে পারবেন না যে কেন দাদা বেশি পেলো, কেন আমি কম পেলাম, এটা কিন্তু জায়গা নেই। কারণ কি? এটা আপনার বাবার চয়েসের উপর বা আপনার মায়ের চয়েসের উপর, অর্থাৎ তারা নিজেরাই যেহেতু প্রপার্টিটি তৈরি করেছেন সেহেতু তাদেরই কিন্তু অধিকার জন্মায় যে তারা কাকে কতটুকু সম্পত্তি দেবেন। বা এরকমও যদি হয় বাবা মার সঙ্গে তাদের জীবিত অবস্থায় খুব খারাপ ব্যবহার করেছেন, তারা ইচ্ছা করলে প্রপার্টিটি অন্য কাউকে দিয়ে যেতে পারে। এই বিষয়ে কিন্তু একটু চিন্তাশীল হতে হবে। তাই বাবা মা জীবিত অবস্থা তার সঙ্গে কখনই খারাপ ব্যবহার করা যাবে না, শুধু সম্পত্তি পাওয়ার জন্য নয়, এটা কিন্তু একটা সন্তান হিসেবে আপনার ডিউটি। যে এই ভিডিওটা দেখার পর তো একটা জিনিস নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে যে যদি বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করি আর সেই প্রপার্টিটি যদি এরকম হয় যে অ্যানসেস্ট্রাল প্রপার্টি নয়, সেটা সেলফ অ্যাকুয়ার্ড প্রপার্টি, সেক্ষেত্রে কিন্তু বাবা মা চাইলে অন্য কাউকেও প্রপার্টিটা দিয়ে যেতে পারে। তাই বাবা মার সঙ্গে তার জীবিত অবস্থায় এমন ব্যবহার করবেন না বা এমন কাজ করবেন না যেই কাজের জন্য বা যেই ব্যবহারের জন্য তারা আপনার উপর এতটাই বীতশ্রদ্ধ হয়ে যান যে প্রপার্টিটি অন্য কাউকে তারা দান করে দেন বা অন্য কারোর নামে উইল করে দিয়ে যান। তো এরকম কাজ করবেন না। আর একটা কথা, সেটা হলো আইনের বাইরেও তো কিছু বলার থাকে, সেটা হলো বাবা মা না কখনো সন্তানের থেকে কিছু পাবেন এই ভেবে কিন্তু সন্তানকে মানুষ করেন না, তারা শুধু ভালোবাসা বিলাতে আসে। তো বাবা মার সঙ্গে যতটা পারবেন তাদের উপযুক্ত সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দেবেন, দেখবেন তারা আর কিছু বেশি কিছু চায় না আপনার থেকে।
হ্যাঁ, তাদের যদি ক্ষমতা না থাকে হয়তো খেতে পড়তে চাইতে পারে, কিন্তু সেটা তো সন্তান হিসেবে আপনার কর্তব্য, বলুন তো। এই কর্তব্যটি পালন করবেন, কারণ অনেক বয়স্ক মানুষকে দেখি তাদের সন্তানদের দ্বারা তারা অবহেলিত হয়, অত্যাচারিত হয়, অনেক সময় কোর্টেও দৌড়াতে হয়। এর থেকে লজ্জার তো মনে হয় আর কিচ্ছু নেই। আর শিক্ষা যদি সঠিকভাবে প্রয়োগ না হয়, সেই শিক্ষার কিন্তু কোনো দাম নেই। তাই বাবা মাকে তাদের শেষ বয়সে লাঞ্ছিত করবেন না। আর সম্পত্তি তো থাকবেই, আজকে আপনার আছে, কালকে আপনার সন্তানের হবে। তো কিন্তু যেমন আজকে করবেন তার ফল ভবিষ্যতে ভোগ করবেন, এটা কিন্তু ন্যাচারাল জাস্টিস। তাই এটাকে কিন্তু বাদ দিয়ে কখনো কেউ চলতে পারে না। ভালো থাকবেন। এই ভিডিওটা যদি ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করবেন, সবারই এটা জানার প্রয়োজন আছে আমি মনে করি। বিশেষত এই লাস্ট কটা লাইন শোনার এবং বোঝার দরকার আছে। তাই যতটা পারবেন সবার মধ্যে শেয়ার করুন, সবাই জানুক সন্তান হিসেবে তাদের ডিউটি কী। যারা জানে তারা আরও সবার মধ্যে শেয়ার করুক, যারা জানে না তারা বুঝুক। আজকে আসছি, ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবার নতুন নতুন টপিক নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।